দর্শক, স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন। এই সময় আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, অনেকদিন ধরেই চড়া দ্রব্যমূল্য আর উচ্চ মূল্যস্ফীতিতে নাভিশ্বাস সাধারণ মানুষের। অন্যদিকে ব্যাংকিং খাতে সুশাসনের অভাব আর বেশ কিছু ব্যাংক দুর্বল হয়ে যাওয়া সহ নানা চ্যালেঞ্জে দেশের অর্থনীতি। দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এসব চ্যালেঞ্জ ও অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় নিয়ে আজ আমরা আলোচনা করব। এই জন্য আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন তিনজন অতিথি। আছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর সভাপতি আশরাফ আহমেদ। আরও আছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া। আছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এ.কে.এম. মতিনুর রহমান। স্বাগত আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে। শুধু একটু দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে আসতে চাই। আশরাফ আহমেদ, আপনার কাছে আসবো। আজকে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ কথা বলেছেন যে দ্রব্যমূল্য মানে খুব দ্রুতই যাতে কিছুটা হ্রাস টানা যায় সেরকম পদক্ষেপের দিকে সরকার হাঁটছে, এরকম একটি ইঙ্গিত উনি দিয়েছেন তার বক্তব্যে। তো আপনাদের আসলে পরামর্শ কি? মানে দ্রব্যমূল্য পরিস্থিতি আমরা দেখছি দীর্ঘদিন ধরেই একটা উচ্চ পর্যায়ে অবস্থান করছে, সেই জায়গায় এই অন্তর্বর্তীকালীন সরকারের এখন করণীয় কি হবে মোটা দাগে? খুব মোটা দাগে যদি বলি, প্রথমে ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে যদি বলি, দেখুন, মাননীয় উপদেষ্টা যেটা বলেছেন আজকে, আমার কাছে যেই জিনিসটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে উনি প্রথমে যেটা বলেছেন যে সেটা হচ্ছে যে যোগান এবং চাহিদার, ডিমান্ড এবং সাপ্লাইয়ের বেসিসে আপনার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার চেষ্টা হবে। এটা আমার কাছে খুব রিফ্রেশিং একটা স্টান্স, কারণ আমরা দেখেছি যে আগে আউট অফ দ্য বক্স থিঙ্কিংয়ের নামে অনেক কিছু চেষ্টা করা হয়েছে যেটা আসলে কোনো কাজে দেওয়ার কোনো কারণ নেই। বাট আপনার দিনের শেষে আপনার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে গেলে আপনাকে মনিটারি পলিসি স্ট্যান্স নিতেই হবে, কন্ট্রাকশনারি মনিটারি পলিসি একটা ইনপ্লেস রাখতেই হবে। সেটার অন্য ইম্প্যাক্ট আছে, বাট আমরা যেটা দেখছি যে সেটা কার্যকর করা শুরু হয়েছে। এবং এটার ওখানে যেটা হবে যে ওখানে একটা সময়ের ব্যাপার আছে। মুদ্রানীতির প্রসেসে যদি আপনি ইনফ্লেশন কন্ট্রোল করতে চান, আপনাকে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ টাইম দিতেই হবে, সেটার জন্য একটু সময় লাগবে। একই সাথে এটার বাইরেও আসলে বেশ অনেকগুলো ইস্যু আছে। যেমন একটা হচ্ছে, যেমন আমাদের প্রাইমারিলি খাদ্য পণ্যের আপনার 3-4টা মেজর কম্পোনেন্ট কিন্তু আমরা পুরোপুরি আমদানি নির্ভর। যেমন ধরুন চিনি, তারপরে ভোজ্য তেল, তারপরে মেইজ যেটা পশু খাদ্যের কাজে লাগে, এই 3টা, এবং গম, আমাদের কিন্তু এই 4টা জিনিসের জন্য কিন্তু সরাসরি বহির্বিশ্বের উপরে নির্ভর করতে হয়। সো ওইখানে বাইরের ইন্টারন্যাশনাল মার্কেটের প্রাইসের সাথে আমাদের ডলারের প্রাইস কী হবে সেটারও একটা ফ্যাক্টর আছে। আবার এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু যেমন ধরেন একটা বড় ধরনের একটা ডিউটি স্ট্রাকচার আছে, যে ফলে দেখা যায় যে আপনি বাজার থেকে যখন চিনি কিনছি, তার কিন্তু প্রায় 1/3 খরচই হচ্ছে আসলে বিভিন্ন ধরনের ট্যাক্সের কারণে হচ্ছে। সো ওখানে একটা স্পেস আছে যেটা ব্যবহার করে আসলে দাম কমানোর চেষ্টা করা যেতে পারে। ওটা একটা বড় সুযোগ আছে। অতীতে আমরা দেখেছি এই ধরনের চেষ্টা করা হয়েছে, কিন্তু খুব একটা কি প্রভাব বাজারে পড়েছে? আপনি যদি দেখেন যে ট্যাক্সেশনের পলিসিটা খুব যে এফেক্ট খুব বড়ভাবে করা হয়েছে তা কিন্তু না। মানে আপনাকে বুঝতে হবে যে 30% অফ, মানে 100 টাকার দামের 30 টাকা কিন্তু চলে যাচ্ছে সাময়িকভাবে শুল্কের ক্ষেত্রে কিছু। রাইট, এটা প্রাইমারিলি ট্যাক্স যখন বলছি আমি আসলে ওই নট ভ্যাট, এটা মোর অফ আপনার আমদানি শুল্ক। সো আমদানি শুল্কের যেটা হয় যে শুল্কের থেকেও আমাদের কিন্তু বড় জায়গা হচ্ছে যেটা রেগুলেটরি ডিউটি কিংবা এবং সাপ্লিমেন্টারি ডিউটি যেগুলো বলি আমরা। সো এই সব কিছু মিলিয়েই কিন্তু আপনার 30%-এর লেভেলে আর 1/3 লেভেলে ফিগারটা আসে। সো ওখানে আমরা মনে করি যে একটা অপরচুনিটি আছে ওটা কমিয়ে দেওয়ার। তাহলে যেটা হবে যে আমাদের সাপ্লাই এবং ডিমান্ডের যে ইমব্যালেন্সের যে জায়গাটা আছে, যেই কারণে প্রাইসটা বাড়ছে, এই পার্টিকুলার 3-4টা কমোডিটির ক্ষেত্রে এটা হয়তো কমিয়ে আনা সম্ভব। এটার বাইরে আরেকটা প্রবলেম আছে আমাদের, যেটা নিয়ে আসলে যথেষ্ট কথা বলা হয় না বলে আমি মনে করি। দেখুন, আমাদের ঢাকা শহরের কথা যদি বলি, এটা প্রায় 1,20,00,000 এবং আপনি যদি সাবাব সহ ধরেন প্রায় 2 কোটি মানুষের একটা শহর। এটার যে বাজার ব্যবস্থা, এটার যে ডিস্ট্রিবিউশন সিস্টেম, 2 কোটি মানুষ মানে কিন্তু আপনার প্রায় প্রত্যেক দিন 2,500 থেকে 3,000 ট্রাক খাদ্যপণ্যের প্রয়োজন। এটা সাপ্লাই এবং ডিস্ট্রিবিউশন করার জন্য যে সিস্টেমটা আছে, যে মেকানিজমটা আছে, এটার কিছু অংশ কিন্তু 100 বছরের পুরানো। আমার তো ধারণা পুরান ঢাকার কিছু বাজারের যে মেকানিজম, যেটা ডিস্ট্রিবিউশন মেকানিজম, যেটা এটা হয়তো বা 300-400 বছরের পুরানো কিছু রেমিনেন্স পাবো আমরা এখনও। কিন্তু এই লজিস্টিক্স, যে আপনি খাদ্যপণ্য শহরের বাইরে থেকে আনবেন, স্টোর করবেন, ডিস্ট্রিবিউট করবেন, এই মেকানিজমটা এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে আসলে
আমাদের যে বেসিক মাইক্রো ইকোনমিক থিওরি অফ কম্পিটিশন সেটাও কাজ করে না। আমি একটা এক্সাম্পল দিই। আজকে থেকে 20 বছর আগে আপনি যদি ধরেন আপনি একটা বাজারে গেলেন, সেখানে আপনার দাম পছন্দ হলো না কিংবা আপনার চাহিদা মতো পণ্য সেখানে সরবরাহ নেই, আপনার জন্য কিন্তু অন্য আরেক আশেপাশে অন্য আরেকটা বাজারে গিয়ে সেই সেম জিনিসটা আরও 2 টাকা কম দামে কিন্তু কেনা সম্ভব ছিল। এখন আপনার এই যে ট্রানজিটটা, এটা সময় এবং খরচ হিসাবে কিন্তু আপনার জন্য আর ফিজিবলই না। যে কারণে হয় কি যে আপনার লোকালাইজ মনোপলির মতো ক্রিয়েটেড হয়। সো এইটা আসলে কম্পিটিশনকে বাধাগ্রস্ত করে। এটার বাইরে তো আপনার বিভিন্ন ধরনের চাঁদাবাজির ব্যাপার আছেই। ট্রাক থেকে শুরু করে, সোর্স থেকে শুরু করে, ডিস্ট্রিবিউশন পয়েন্টে অনেকগুলো জায়গায় কিন্তু অনেক ধরনের রেন্ট সিকিং আছে, যেটা আমরা আসলে হিস্টোরিক্যালি বন্ধ করতে পারিনি। জি, আমরা একটু হুমায়ুন কবির ভূঁইয়া আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে বাজার ব্যবস্থাপনার কথা আশরাফ আহমেদ বলছিলেন, মানে এই জায়গাটাতে আসলে আপনারা তো এই জিনিসগুলো নিয়ে কাজ করেন, ক্যাবের পক্ষ থেকে আসলে মানে আপনাদের অবজারভেশন কি, মানে কোন কোন জায়গায় আসলে কাজ করার আছে? না, আশরাফ ভাই যে কথা বলেন আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। আসলে বাজার ব্যবস্থা আমাদের যেটা আর কি, যেটা উনি বললেন এখনই আর কি, যে বাজার ব্যবস্থাটা কিন্তু আমাদের সঠিকভাবে নাই। কারণ আমরা বাজার ব্যবস্থা বলতে আমরা যেটা বুঝি যে মনিটরিং আমরা যখন করি আর কি, তখন দেখা যায় যে কোনো কোনো জায়গাতে যেদিন বাজারে যাওয়া হয় বা আমরা যখন থাকি বাজারে আর কি, বিশেষ করে অভিযানে অ্যাক্টিভলি থাকে ভোক্তা অধিদপ্তরে যারা থাকেন আর কি, তো সেখানে দেখা যায় যে ওই দিন ওই সময়ের জন্য কিছু পণ্যের দাম কমে বা তারপরের দিনও পাওয়া যায়, কিন্তু পরবর্তীতে দেখা যায় দেরি তো আর ওই বাজারের মধ্যে যাওয়া সম্ভব হয় না। এই লোকে বলে সেভাবে সরকারের সেই লোকও বলো নেই, পরবর্তীতে দেখা যায় যে তো সেটা ওই আগের জায়গাতে গিয়ে আবার পৌঁছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ব্যবসায়ীদের মধ্যেও একটা মনোপলি ব্যবসা, কে কার চেয়ে বেশি কত বেশি লাভ করতে পারবে এই ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু কাজ করে, যার জন্য সরকার অনেক সময় আমাদের দাবির পরিপ্রেক্ষিতে বা ভোক্তাদের স্বার্থে সরকার অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে ভ্যাট বা ট্যাক্স চাই বলি আমরা আর কি, আমদানিকৃত যে পণ্যগুলি আছে ওগুলির ক্ষেত্রে কমানোও দেখা গেছে ভোক্তা পর্যায়ে গেছে সেটা সেই সুবিধাটা ভোক্তারা পায় না। এটা যা থাকে যেটুকু হয় সেটা খুবই কমে এবং সেটা ব্যবসায়ীদের মধ্যে থাকে, সেটা মূল বেনিফিটটা কিন্তু ভোক্তা পর্যায়ে এসে পৌঁছে না। তো এইখানে বাজার ব্যবস্থা, আপনি বলতে চাচ্ছেন যে ব্যবসায়ীরা ওই সুযোগটা নেয় কিন্তু বাজারে সেটার প্রভাব বাজারে ভোক্তা হিসেবে আমরা সেই সুযোগটা আমরা পাই না, ভোক্তারা আমরা পাই না আর কি। তো এইখানে সরকারের কাজ করার এখানে একটু জায়গা আছে। এইখানে যদি একটা সিস্টেমের মধ্যে জানে যেটা বললেন, যেটা যে সাপ্লাই এবং ডিমান্ড যদি আমরা যোগান যদি ঠিকভাবে না থাকে আর কি, আমরা যত চেষ্টাই করেন সেখানে কিন্তু বাজার আমরা পণ্যের দাম কমে আসবে না। এটা আমরা বিগত সরকারের আমলে আমরা সেটা দেখছি এবং এটা বারবার সরকার কোনো কোনো পণ্যের ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে, সেটা কিন্তু আউটকাম এটা যেটা আসছে সেটা কিন্তু ভোক্তা পর্যায়ে আর পাওয়া যায় না। তো এইটা বাজার ব্যবস্থাটার উন্নয়ন করা দরকার আছে। আর সরকারের যেটা বিদেশ থেকে যেসব পণ্য আমরা আমদানি করে থাকি, আমদানি নির্ভর যেসব পণ্য, সেই সব পণ্যের ক্ষেত্রে সরকার ট্যাক্স কমাইতে পারে বা ভ্যাট যেটা কমাইতে পারে সেটা দিলে পরে ভোক্তারা কিছু সুবিধা পায়। কিন্তু আমাদের দেশীয় পণ্য যেগুলি আছে আর কি, সেগুলির ক্ষেত্রে দেখা গেছে যে আমরা যেটাকে বলি ব্যবসায়ী ভাইরা সেটা স্বীকার করে না। কিন্তু সবাই তো একরকম না, ভালো ব্যবসায়ী আছে অবশ্য করে, কিন্তু কিছু কিছু আইটেমের উপর দেখা গেছে, যদি আমরা আলুর কথা বলি বা ডিমের কথাই বলি আর কি, যখন বাজার অভিযান যায় তখন দেখা যায় যে পণ্যের দাম কমে আসে, ডিমের দামও কমে যায়, আবার আলুর দামও কমে, আবার একসময় দেখা যায় 2 দিন 3 দিন 4 দিন আবার একই জায়গায় বসে। এই যে অবস্থাটা, এই অবস্থাটা কিন্তু ব্যবসায়ীদের মধ্যে কিছু ব্যবসায়ী আছেন, ব্যবসায়ীরা অবশ্যই ব্যবসা করবে সেটা ঠিকই আছে, তারা লাভ করবে, কিন্তু কিছু ব্যবসায়ীর মধ্যে একটা অতি মুনাফা করার একটা ব্যবস্থা থাকে, তাদের মধ্যে মন মানসিকতা থাকে, যার কারণে ভোক্তার এই সুযোগটা পায় না, পণ্যের দাম বাড়তেই থাকে আর কি। এইটা হলো ব্যবসায়ীদের ক্ষেত্রে আমরা মনে করি যে ব্যবসায়ীদের নৈতিকতার দিকে যদি ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত আর কি, যত রকম ব্যবস্থা নেওয়া সরকার, আজকে যে সরকার যেটা বলছেন আমাদের গভর্নর সাহেব বলছেন আর কি, এবং একই হাতে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর একই জায়গায় কিন্তু পৌঁছানো হয়েছে যেটা, তো সেখান থেকে আমরা ভালোর জন্য তো আমরা অপেক্ষা অবশ্যই করতে হবে এবং একটা সময় সেখানে দিতে হবে। আমরা অপেক্ষা করছি, ভালো কিছু হবে। ডক্টর মতিনুর রহমান, মানে উৎপাদনের মানে ডেটা নিয়ে একটা বিভ্রান্তি আমাদের অনেক আছে যে আমরা উৎপাদন কতটুকু হয়, চাহিদা কতটুকু এবং উৎপাদন কতটুকু, বা আমদানির ক্ষেত্রে যদি আমরা বলি যে বিভিন্ন পণ্যের আমদানির ক্ষেত্রে দেখা যায় যে চাহিদার থেকে বলা হয় যে চাহিদার তথ্য, উৎপাদন তার থেকে বেশি, তারপর আমাদের একটা অনেক বড় অ্যামাউন্ট ইম্পোর্ট করতে হয়। মানে এই জায়গাগুলোতে আসলে এই যে ডেটার যেই বিভ্রান্তি, মানে এটা আসলে কিভাবে দূর করা যায়, আর বাজার ব্যবস্থাপনা নিয়ে আসলে আপনার পরামর্শ কি? ধন্যবাদ আপনাকে শাওন সাহেব এবং আমার সাথে সম্মানিত দুজন সহ-আলোচক আছেন এবং সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই। এবং আমি
বিশেষ করে আজকে এনটিভিতে অনেকদিন পর আমি এখানে অংশগ্রহণ করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শহীদ যারা হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং যারা অসুস্থ হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। এখানে যে জিনিসটি আমার দুজন সহালোচক যারা বলেছেন ওনারা যথার্থই বলেছেন ওনার জায়গা থেকে, আমি একটু এখানে নতুন সংযোজন দিতে চাই। দেখুন, একটা স্থূল উদাহরণ দিই। পেঁয়াজের দাম যদি 100 টাকা হয়, যদি সরকার মনে করে যে আমি কালকেও একটা দেশ থেকে পেঁয়াজ আমদানি করব, অটোমেটিক্যালি পরদিন পেঁয়াজের দাম 100 থেকে কমে যাচ্ছে। তার মানে আপনার সাপ্লাই রয়েছে কিন্তু দাম কিন্তু কমছে না, যেটা দুজন বলার চেষ্টা করছে। আমি এখানে যেটা মনে করি যে বাজার ব্যবস্থাপনার সাথে অনেকগুলো ইস্যুজ আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ ইস্যুজ হচ্ছে আপনি দেখবেন যে একটা সিন্ডিকেট, যে সিন্ডিকেট এই বাজারের সাথে সম্পর্ক সরাসরি জড়িত। সিন্ডিকেট কি আসলে আছে বাজারে? আমি সিন্ডিকেট কথাটি বললাম এই কারণেই যে আপনি দেখবেন যে একেবারে উৎপাদক থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত, এই উৎপাদক শ্রেণী থেকে ভোক্তার কাছে মানে আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো যে আসবে, এর মধ্যে একটা সাপ্লাই চেইন আছে। এই সাপ্লাই চেইনে দেখবেন যে গত আপনার 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, ইভেন 6 তারিখ দ্রব্যমূল্য কিন্তু তুলনামূলকভাবে অনেকটা কমে আসছিল। কী কারণে? আপনি দেখবেন যে একজন ব্যবসায়ী তাকে উৎপাদকের কাছ থেকে দ্রব্যটা কেনার পরে তার একদম মার্কেট পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত দেখা যায় যে অনেকগুলো আপনার এই যে কী বলা যায় এক ধরনের চাঁদাবাজি আর কি, যেটাকে আমি আমাদের দর্শক শ্রোতাদের বোঝার জন্য এটি কিন্তু দিতে হয় নাই। ফলে যে দামে তারা কিনেছে তার চেয়ে হয়তো তারা একটা প্রফিট করেছে এবং সেটি মানুষের একটু মনে হয়েছে যে হঠাৎ করে দামটা কেন কমলো। এটা একটা এক্সাম্পল কিন্তু যেটা হয়েছে। আর আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, আজকে প্রধান উপদেষ্টা এবং আপনার অর্থনৈতিক বিষয়ে যিনি উপদেষ্টা আছেন একজন প্রাজ্ঞ মানুষ, আমি এই জায়গায় মনে করি যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এখানে অর্থনীতিটাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে 3 জন বিশেষ ব্যক্তি আমি উল্লেখ করি, প্রধান উপদেষ্টা সহ যিনি অর্থ উপদেষ্টা রয়েছেন এবং বিশেষ করে আপনার বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর রয়েছেন, হ্যাঁ, 3 জনই কিন্তু অর্থনীতির বিষয়ে বিশেষজ্ঞ। আসলে আমি মনে করি যে এই সরকার আন্তরিক তো ইতিমধ্যেই তারা প্রদর্শন করেছেন এবং একটি দীর্ঘদিনের যে একটা এক ধরনের বন্ধাত্ব, এটি থেকে যদি আপনাকে সামনের দিকে অগ্রসর হতে হয় অ্যাকচুয়ালি তাদেরকে কিন্তু সময় দিতে হবে। কারণ ওভারনাইট আপনি বড় একটা সময়ের যে মানে বিষয়, এটি কিন্তু হঠাৎ করে ওভারনাইট পরিবর্তন করা যাবে না। আমি এখানে মনে করি যে কথাটি সেটি হচ্ছে আপনি দেখেন একটা জায়গায় সেটি হচ্ছে আমাদের হুমায়ুন সাহেব বলেছিলেন নৈতিকতা। নৈতিকতা তো অবশ্যই প্রত্যেকটা মানুষের মধ্যে এটি তার হঠাৎ করে তো তৈরি হয় না, দীর্ঘদিন একটা প্র্যাকটিসের মধ্য দিয়ে সমাজ, পরিবার এগুলো থেকে আসে। কিন্তু বাজার ব্যবস্থাপনা যদি আপনাকে নিয়ন্ত্রণ করতে হয় তাহলে সরকারের একটা একেবারে ফিল্ড পর্যায়ে একটা কঠোর আপনার মনিটরিং প্রয়োজন আছে, যেটা উনি বলেছেন যে যেদিন মনিটরিং করছেন ওই দিন দ্রব্যমূল্য হঠাৎ করে নিয়ন্ত্রণে আসছে, কিন্তু ওখান থেকে সরে আসলেই এটা আবার বাড়ছে। তার মানে এই নৈতিকতা যেমন গুরুত্বপূর্ণ, একই সাথে সরকারের এই মনিটরিং পলিসিটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আরেকটি জায়গায় যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের যে বর্তমান যে অর্থনৈতিক অবস্থা, এটি নিঃসন্দেহে এটি আমি বলবো যে উদ্বেগজনক। তবে এটি মৃত অর্থনীতি সেটা আমি বলবো না, কারণ এখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব। কেন সম্ভব সেই জায়গাতে 2-1টা তথ্য আপনাকে আমি দিই। সেটি হচ্ছে যে আপনি দেখবেন যে ওয়াশিংটন ভিত্তিক একটা গ্লোবাল ফিন্যান্স ইন্টিগ্রিটি তারা একটা রিপোর্ট করেছে এবং সেখানে তারা উল্লেখ করেছে যে লাস্ট 10 বছরে প্রতি বছর সেখানে $7 বিলিয়ন পাচার হয়েছে এবং তাতে হিসাব করে দেখা যায় যে প্রায় $94 বিলিয়ন যেটি বাংলাদেশ থেকে চলে গেছে। আর আমাদের ঋণ আছে বর্তমানে 99.3। আপনি এই দুটোর সাথে যদি আপনি মিলাতে যান তাহলে এখান থেকে আপনি উত্তরণ কিভাবে ঘটাবেন? মানে সেক্ষেত্রে আজকে নতুন এনবিআর চেয়ারম্যান একটি ব্রিফ করেছেন, সেখানে কিন্তু তিনি বলেছেন যে এই যে গত 15 বছরে যারা অর্থ পাচার করেছেন তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন। আমরা এই প্রসঙ্গে আপনার কাছে আসবো, একটা লাইন শেষ করি, একটা লাইন না হলে এটা অসম্পূর্ণ থেকে যাবে। সেটি হচ্ছে আমি মনে করি যিনি প্রধান উপদেষ্টা উনি কিন্তু গ্লোবালি একজন প্রজেক্টেড পারসন, নোবেল লরিয়েট, ওনার কিন্তু বিশাল একটা কানেকশন আছে ওয়ার্ল্ড ওয়াইড। আমার মনে হয় যে যারা এই অর্থটা পাচার করেছে এই অর্থগুলো বিদেশের থেকে নিয়ে আসা খুবই সম্ভব। কী কারণে? কারণ আপনি যখন এই অর্থগুলো বিদেশে যে গিয়েছে তারা বৈধভাবে পাঠিয়েছে না অবৈধভাবে পাঠিয়েছে, এটা কিন্তু প্রত্যেকটি দেশের রাষ্ট্রপ্রধানকে, সরকার প্রধানকে যদি উনি অ্যাপিল করেন, আমার মনে হয় এই অর্থ যদি ফিরিয়ে নিয়ে আসা যায় বাংলাদেশের অর্থনীতি কিন্তু অনেকটা হেলদি হবে, আলটিমেটলি রিজার্ভটা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বর্তমানে যিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রয়েছেন
ওনার যেহেতু ইন্টারন্যাশনালি তার একটা এক্সপোজার রয়েছে এবং যথেষ্ট সুনামও রয়েছে, এবং আমি মনে করি যে প্রত্যেকটি, বিশেষ করে আপনি যদি লক্ষ্য করেন যে উল্লেখযোগ্য কয়েকটা দেশে এই অর্থগুলো গিয়েছে বলে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় জেনেছি। আপনি ইউএসএ বলেন, ইউকে বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন এবং সিঙ্গাপুর এবং দুবাই, এই সরকার প্রধানগুলোদেরকে যদি আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, উনি যদি তাদেরকে অ্যাপ্রোচ করেন যে এই যে ট্রানজ্যাকশনগুলো হয়েছে সেটা লিগাল না ইললিগাল, সেটা কিন্তু খুব সহজে বের করা সম্ভব। এবং আমার মনে হয় যে এই অর্থগুলো যে বাংলাদেশে ফেরত নিয়ে আসা, আমি মনে করি তার পক্ষেই সম্ভব। এবং তাহলে বাংলাদেশের যে রিজার্ভ এটি হেলদি হবে এবং অটোমেটিক্যালি আপনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইনফ্লেশন। আপনার মুদ্রাস্ফীতি যখনই বাড়বে তখন বাজার আপনি কখনই কিন্তু যত মনিটরিং করেন এখন নিয়ন্ত্রণ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আমার মনে হয় যে সেই জায়গায় আসলে যারা আজকে এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো মানে আসীন হয়েছেন তাদের পক্ষে এটা সম্ভব। আরেকটা জিনিস আপনি দেখেন যে আমাদের বর্তমান যে ঋণ খেলাপি, এটা কিন্তু প্রায় 4 লাখ কোটির। ওই প্রসঙ্গে আমরা পরে আসবো, আবার ব্যাংক প্রসঙ্গে আলোচনা করব। আমরা একটু আশরাফ আহমেদ আপনার কাছে একটু যেতে চাচ্ছি যে একটা বিষয় আসছে সিন্ডিকেট, মনোপলি ব্যবসায়ীদের, মানে ব্যবসায়ী হিসেবে কি উত্তর দিবেন আসলে? দেখুন, একটু ক্লাসিক মাইক্রো ইকোনমিক্স থিওরিতে ফেরত যাই। আপনি একটা মনোপলি ক্রিয়েট করতে পারবেন যখন আপনার রেগুলেটরি কিংবা অন্য কোনো ফিজিক্যাল ব্যারিয়ার আছে, যে আপনার মার্কেটে আপনি যেখানে বসে বিক্রি করছেন সেখানে অন্য কেউ ঢুকতে পারবে না। এই রকম সিনারিও ছাড়া কখনোই মনোপলি কিংবা এফেক্টিভ সিন্ডিকেট ক্রিয়েট করা সম্ভব হয় না। আচ্ছা, তাহলে ঢাকা শহরের বাজার ব্যবস্থাতে যদি আসি আমরা, এই ধরনের ব্যারিয়ার টু এন্ট্রি কোথায় কীভাবে আছে? ব্যারিয়ার টু এন্ট্রিটা দুভাবে ক্রিয়েটেড হচ্ছে। আপনি দেখেন যে কাঁচা বাজার কিন্তু সিটি কর্পোরেশন নিয়ন্ত্রিত, এবং এটা খুব মানে আমি যেটা মনে করি যে ঢাকা শহরে বোধহয় টোটাল বা কাঁচা বাজারের সংখ্যা 150-র একটু ওপরে। তার মানে হচ্ছে প্রায় এক একটা কাঁচা বাজার এভারেজে গিয়ে 50 থেকে 60 হাজার মানুষকে সার্ভ করতে বাধ্য হচ্ছে। আমি মনে করি এই ব্যারিয়ার টু এন্ট্রিটা, যে আপনাকে ওখানে ওইটি ডিস্ট্রিবিউশন সিস্টেমে যেতে হবে, এটা একটা বড় বড় চ্যালেঞ্জ। এটার ফলে লোকাল মনোপলিজ ক্রিয়েট করা সম্ভব। এবং আমার ধারণা যে আমরা যে সিন্ডিকেট বলে যে এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি, এটা আসলে আমরা ক্লাসিক্যালি যেটাকে সিন্ডিকেট বলি, যোগ সাজস করে যে সবাই মিলে যোগ করে হিসাব করলো যে আচ্ছা আমরা আজকে দাম বাড়িয়ে দিব, ব্যাপারটা যতখানি না এই ধরনের সিন্ডিকেট, এটা আমি মনে করি যে লোকালাইজড মনোপলি ক্রিয়েশন, যেটা আমাদের রেগুলেটরি স্টান্সের কারণে হয়েছে। মানে সিটি কর্পোরেশন বলে দিয়েছে যে আপনাকে অমুক অমুক জায়গা ছাড়া আপনি কাঁচা বাজারে বসাতে পারবেন না, অমুক অমুক জায়গা ছাড়া আপনি সবজি বিক্রি করতে পারবেন না। এই যে এই ব্যারিয়ারগুলো, আমি মনে করি এটা একটা বড় কারণ। এটার বাইরে আরেকটা জিনিস হয় যেটা আমরা শুনি আর কি, এটাও এগিন আমি প্রমাণ করতে পারবো না আপনার কাছে, যে এই যে বাজার কেন্দ্রিক কিন্তু অনেক ধরনের চাঁদাবাজির ব্যাপার আছে, অনেক ধরনের রেন্ট সিকিং আছে। চাঁদাবাজি যদি নাও বলি, কারণ চাঁদাবাজি একটা ডিফাইন্ড টার্ম, কিন্তু রেন্ট সিকিং যদি আমরা ইকোনমিক্সের ভাষায় বলি, যে বিভিন্ন ধরনের টাকা আদায় করা হয় ব্যবসায়ীদের কাছ থেকে। না, মানে এমনও কিন্তু আছে যে এক ট্রাকে মাল থাকা অবস্থায় 3 হাত 4 হাত পরিবর্তন হচ্ছে একই জায়গায় রেখে। এটা 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 একটা অন্য ইস্যু আছে। দেখুন, এইভাবে বাজার ব্যবস্থা কিন্তু এইভাবেই তৈরি হয়। আপনি যখন একটা আমেরিকান মার্কেটে গিয়ে যখন আপনি তেল কিনতে চান, আপনি কিন্তু তেলের ওই স্লিপ বিক্রি হচ্ছে আপনার, কিন্তু মানে অয়েল ফিউচার্স যখন আপনি কিনতেছেন তখন কিন্তু ফিজিক্যাল অয়েল কোথাও মুভ করছে না, কিন্তু দামের হেরফের কিন্তু ওখানেও হয়, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জেও হয়। যেটা আমি বলার চেষ্টা করছি, আমরা যখন একটা ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন সিস্টেম এবং ওটার প্রাইস গ্যাপের কথা বলছি, তখন কিন্তু এই ধরনের কিছু ব্যারিয়ার আছে, যেটা আসলে আমি মনে করি আমাদের এফিশিয়েন্ট মার্কেট ক্রিয়েট করতে বাধা দিচ্ছে। সো এইটা একটা ফ্যাক্টর। সেকেন্ড ফ্যাক্টর যেটা হচ্ছে, দেখুন, খাদ্যপণ্যের দাম বাড়বে কি কমবে, একটু আগে যেটা বললাম যে আপনার কিন্তু 3টা মেজর লেয়ার আছে। ফার্স্ট লেয়ার হচ্ছে আপনার মনিটারি পলিসি ইস্যু, যে বাজারে যদি টাকার পরিমাণ যদি বেশি থাকে, দাম বেশি, ইনফ্লেশন হবেই। আমরা বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আসলেন, তো মানে সেক্ষেত্রে মানে এই মূল্যস্ফীতি আমরা জুলাইতে দেখছি যে খাদ্য মূল্যস্ফীতি 14%-এর বেশি হয়েছে। মানে এই অবস্থা তো আসলে মানুষের খুব খারাপ। মানে এই মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে মানে কি পদক্ষেপ আসলে এই মুহূর্তে নেওয়া যায়? আমি তো মনে করি যে 3টা স্পেসিফিক এরিয়া, যেই 3টা বললাম আমরা, যে একটা হচ্ছে মনিটারি পলিসি ইস্যু, মনিটারি পলিসি মেকানিজম। সেকেন্ড হচ্ছে আপনার ফিসকাল মেকানিজম আছে, আপনাকে স্পেসিফিক টার্গেটেড অবস্থায় ট্যাক্স রিডাকশনের কথা চিন্তা করতে হবে অ্যাজ অ্যান অপশন। এইখানে কিন্তু আমাদের বড় একটা স্পেসও আছে, প্রায় 30%-এর একটা স্পেস আছে, যেখানে আমরা
মুভমেন্ট করার ফ্রিডম অফ অপশনস আছে। থার্ড যে লেয়ারটা ইজ মোর অফ আ লজিস্টিক্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এবং এইটার সাথে টু এ লার্জ এক্সটেন্ট ল অ্যান্ড অর্ডারও জড়িত। কারণ যেমন ধরুন আমি একটু আগে যেটা বলছিলাম যে দেখুন, একটা তো হচ্ছে ফিজিক্যাল মানে আমরা বুঝতেই পারছি যে মাইক্রো ইকোনমিক্সের বেসিক হিসাবেই আসলে কিছু লোকালাইজ মনোপলিস ক্রিয়েটেড হচ্ছে, মনোপলিস ক্রিয়েটেড হচ্ছে। এটার বাইরে যে রেন্ট সিকিংয়ে যে গল্পটা আছে, এটার কিন্তু একটা বড় চাঙ্ক হচ্ছে আপনার র্যাকেটিয়ারিং আউটরাইট, যে রেন্ট সিকিং হচ্ছে, চাঁদাবাজি যেটা হচ্ছে আপনার, যেখানে আপনার আপনি কোথায় বসে ব্যবসা করতে পারবেন সেটার জন্য আপনাকে এক্সট্রা টাকা দিতে হচ্ছে কোথাও। এই যে এই জিনিসগুলো, এই তিনটাতেই আমি মনে করি যে আপনি যদি স্পেসের হিসাবে দেখেন যে কতখানি দামের ওঠানামা করা সম্ভব, আমরা তো এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে অলমোস্ট 30 থেকে 40% কিছু কিছু ক্ষেত্রে, যেগুলো বিশেষ করে যেটা ইম্পোর্টের হচ্ছে সেক্ষেত্রে তো এটা দেখাই যাচ্ছে। আর এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়েও বেশ কিছু গলদ আছে। মানে একটা এক্সাম্পল দিই, যে হঠাৎ করে দেখা গেল যে কোনো একটা সবজির দাম রংপুরে কোনো একটা জায়গায় 2 টাকা পার কিলো, কিন্তু এটা ঢাকা শহরে আসতে আসতে দেখা যাচ্ছে 70 টাকা। কিন্তু যে প্রশ্নটা আমরা কেউ করছি না, আমি 70 টাকা দিয়ে ঢাকার থেকে যেই আলু, যেই ওই সবজিটা যেটা কিনছি, ওটা হয়তো বা মুন্সিগঞ্জ থেকে 65 টাকায় কেনা হয়েছে। কারণ সারা দেশে সব জায়গায় সমস্ত প্রোডাক্টের দাম একই দিনে, কোনো প্রাইস ডিসকাভারি মেকানিজম নাই, কোনো প্রাইস এক্সচেঞ্জ মেকানিজম নাই। এই যে এই ইনএফিশিয়েন্ট বাজার ব্যবস্থা যেটা, সেটার কারণে কিন্তু আপনার এই যে প্রাইস ভেরিয়েশনসের এবং এই যে ইনএফিসিয়েন্সিগুলো, এটা কিন্তু ক্রিয়েটেড হচ্ছে। জি, বুঝতে পারছি। একটু ডক্টর মতিনুর রহমান, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, মানে মানে আমরা যদি আর্থসামাজিক প্রেক্ষাপটে আমরা যদি দেখি যে মানুষের আসলে ক্রয় ক্ষমতা কমছে কিনা, কারণ আমরা অনেক দিন ধরে এই উচ্চ মূল্যস্ফীতির প্রেশার দেখছি, সেই জায়গাটিতে তার আয় কতখানি বাড়ছে সেটাও আমাদের কাছে স্পষ্ট। এবং নতুন করে আসলে দারিদ্র্যসীমার একদমই উপরে যারা অবস্থান করছে তাদের নতুন করে দারিদ্র হওয়ার আশঙ্কা আসলে দেখছেন কিনা? ধন্যবাদ আপনাকে আবারও আমাকে সুযোগ দেওয়ার জন্য। এখানে আসলে আমি আপনার এই প্রশ্নের উত্তরের আগে আমি ভাইয়ের এই প্রশ্নের একটু সংযোজন দিতে চাই সাধারণ দর্শকদের বোঝার জন্য, একটু আমার ভাষায়। সেটা হচ্ছে, দেখেন, একজন উৎপাদক উনি উৎপাদিত পণ্য লোকাল বাজারে নিয়ে আসলেন, উনি বিক্রি করলেন 10 টাকা করে। এখন ওই পণ্য যেটি ঢাকা শহরে আসলে আমাকে কিনতে হচ্ছে 50 টাকা করে অথবা 60 টাকা করে। এখন প্রশ্ন হচ্ছে, এই 60 টাকা 50 টাকার ব্যবধান কিন্তু অনেক বড় একটা। এখন যিনি উৎপাদক উনি কিন্তু এই মূল্যটা পাচ্ছেন না, ওনার প্রোডাকশন কস্টও হয়তো ওঠে নাই, এরকম একটা অবস্থায়। কিন্তু যিনি ভোক্তা উনি কিনতেছেন 60 টাকা বা 70 টাকা দিয়ে। এখন আপনার কোশ্চেনে আসি, এই যে ব্যবধানটা, এই ব্যবধানটাই কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আপনার একটা অসন্তোষ, মানে এক ধরনের অনাস্থা কিন্তু আসছে, আসলে এই বাজার মনিটরিংটা ঠিকমতো হচ্ছে কিনা এক। আর আপনি যেটা বলছেন পার্চেজিংয়ের জায়গায়, এখানে যখন 60 টাকা আসছে তখন আমার বেতন ধরেন 100 টাকা, আমার বেতন কিন্তু বাড়ে নাই, কিন্তু আমার দ্রব্যমূল্য, আমি যখন বাজারে যাচ্ছি তখন আমাকে দেখা গেল যে 110 টাকাতে একটা জিনিস কিনতে হবে। মানে 100 টাকা দিয়ে শুধু আমি বাজারে কিনবো না, আমার আনুষঙ্গিক নিত্য প্রয়োজন অনেকগুলো বিষয় আছে পারিবারিক জীবনের ক্ষেত্রে। সেখানে যখনই আমার পার্চেজিং ক্যাপাসিটির সাথে আমার আয় না বাড়বে, সামঞ্জস্য না থাকবে, তখনই কিন্তু এক ধরনের দেখবেন যে প্রথমত মাস পিপুল এক ধরনের সাফারিংস আছে। আমার পাশে একজন হয়তো 110 টাকা দিয়ে জিনিসটা কিনে নিয়ে গেছে, কিন্তু আমি কিনতে পারি নাই, ডিউটা আমার কাছে সেই ক্যাপাসিটিটা নাই। ফলে এখানে এক ধরনের ইনফ্লেশন তৈরি হচ্ছে, যেটি কিন্তু বাজারে এক ধরনের অস্থিতিশীলতা তৈরি হওয়ার ক্ষেত্রে একটা কারণ। আরেকটি জিনিস যেটি বারবার বলা হচ্ছে যে ব্যবস্থাপনার জায়গায়, আমার যেটা মনে হয়, দেখুন, এই ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছু ব্যর্থতা রয়েছে, কোনো সন্দেহ নেই। এবং এই একটা কিন্তু যারা প্রকৃত অর্থেই ধরেন আপনার এই ব্যবসার সাথে জড়িত, যেটি বলা হচ্ছে সিন্ডিকেট অথবা যেটা আগে কথা বলেছি আমি চাঁদাবাজির কথা, এখানে কিন্তু একটা বিভিন্ন টায়ার আছে, যে টায়ারের ভিতরে কিন্তু এই ব্যবসায়ীদেরকে, এটা আমরা অনেক সময় লাইভ প্রোগ্রামও দেখেছি আপনাদের মিডিয়ার বদলতে, সেখানে কিন্তু তাদেরকে এই অর্থগুলো দিতে হয়েছে। ফলে উনি যেটা 10 টাকাতে কিনছেন, যিনি 60 টাকা বিক্রি করেন, উনি শুধু প্রফিটটা চিন্তা করছেন তা কিন্তু না, ওনার এই পেছনে কিন্তু কিছু টাকা খরচ হয়েছে। ফলে উনি যদি 60 টাকা বিক্রি করেন, হয়তো ওনার প্রফিট 5 টাকা করলে হতো, উনি হয়তো ওই জায়গাতে আরেকটা সুযোগ নিয়েছেন 60 টাকা বিক্রি করে 10 টাকা প্রফিট করার। ফলে হচ্ছে কি, ওনার কস্টিংয়ে হয়তো পড়ে গেছে 50 টাকা অথবা 40 টাকা।
উনিও কিন্তু ওই সুযোগটা নিয়েছেন, অর্থাৎ সুযোগ যার যেখানে যেভাবে সম্ভব সেটাই সুযোগগুলো নিয়েছে। ফলে হয়েছে কি, টোটাল জিনিসটা একটা অব্যবস্থাপনার মধ্যে চলে গেছে। এখানে যে জিনিসটি আলটিমেট দায়টা চলে যায় যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে। তো এখন বর্তমানে যারা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তারা খুব বেশি দিন হলে আসেন নাই, এবং আমার মনে হয় যে এই যে মানুষের ভিতরে যে একটা অবিশ্বাস, অনাস্থা এবং এক ধরনের ক্ষোভ, এটি আমার মনে হয় এই জায়গাতে এটা হঠাৎ করে যে সব কিছু পরিবর্তন করা যাবে এমনটিও নয়। তবে এই আস্থার জায়গাটা ওনারা সৃষ্টি করতে চেষ্টা করছেন, আমার বিশ্বাস তারা মানে আপনি মনিটরিং জোরদার করার পরামর্শ রাইট, দিচ্ছেন। মনিটরিং প্লাস মানুষের ভিতরে যে একটা মেসেজ দেয়া। ধরেন আপনি রাষ্ট্রের একেবারে গুরুত্বপূর্ণ জায়গা থেকে যদি কোনো মেসেজ চাই, চেষ্টা করা হচ্ছে। মেসেজ চাই, তাহলে কিন্তু জনগণের মধ্যে এক ধরনের স্বস্তি চলে আসে এবং ব্যবসাটাও কিন্তু সতর্ক থাকে, এবং যারা ভোক্তা তারাও কিন্তু অনেকটা সচেতন হয়ে যায়। এবং তখন হয়তো আমি এটা স্বীকার করি, ত্যাগটা স্বীকার করি, ঠিক আছে আমি সাময়িকভাবে যে কষ্টটা আমি দীর্ঘদিন করেছি এটা হয়তো সাময়িক করছি, একটা পর্যায়ে হয়তো একটা সামনে পজিটিভ কিছু আসবে। সুতরাং সেই বিষয়গুলো আমরা যারা মানে ভোক্তা প্লাস যারা ব্যবসায়ী বা সরকারের সাথে জড়িত, সব মিলিয়েই তো আসলে একটা প্রক্রিয়া জি, বা আমরা মেকানিজম বুঝতে পেরেছি। পরিচালিত হয়। আমরা একটু হুমায়ুন কবির ভূঁইয়া একটু জানতে চাচ্ছি যে মানে সরকারেরও তো অনেকগুলো সহায়তা কর্মসূচি আছে, সেগুলো পর্যাপ্ত কিনা বা সেই জায়গায় আসলে করণীয় কি এই সময়ে, যখন আমরা দেখছি একদিকে ক্রয় ক্ষমতা বাড়ছে না, বাজারে খরচ বাড়ছে, সাধারণ মানুষের নাভিশ্বাস, এই জায়গাটায় সোশ্যাল সেফটি নেট আন্ডারে হোক বা এখানে আসলে করণীয় কি আছে তাদের জন্য? হ্যাঁ, সেখানে অবশ্যই সরকারের কিছু করণীয় আছে, যেটা সরকারের কাছে, বিগত সরকারের কাছে আমাদেরও ভোক্তাদের পক্ষ থেকে আমাদের একটা দাবিও ছিল সেই ধরনের আর কি। যেমন আমরা বলছি যে আমার আয় যেহেতু সেভাবে বাড়তেছে না, পণ্য কিনতে গেলে যেহেতু আমি সেই পণ্যটা সেভাবে কিনতে পারতেছি না, তাহলে সরকারের যে সহায়তা যেগুলি আছে আর কি, সেই সহায়তা যেমন সরকার 1 কোটি কার্ড সিস্টেমে ঢাকা শহরে যেমন পণ্য দিচ্ছে, বাংলাদেশ দেওয়ার ব্যবস্থা করছে, সেই 1 কোটি নিয়ে আমরা যেটা বলছি, এটা যদি 2 কোটি করা যায় আর কি, তাইলে কিন্তু যেই শ্রেণীটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, যে শ্রেণীটা প্রান্তিক পর্যায়ে যে মানুষগুলি, এই মানুষগুলি কিন্তু কিছুটা হইলেও তারা এখানে রিলিফ পাবে। মানুষ কিন্তু এখন বর্তমান সব যেটা তত্ত্বাবধায়ক সরকার যেটা আসছে, যেটা আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলছি, এই সরকারের মানুষের কিন্তু আশাটা কিন্তু অনেক বেশি, এবং এইটার জন্য মানুষকেও একটু ধৈর্য ধরতে এবং সময় দিতে হবে। যারা আসছে তারা অনেকেই খ্যাতি সম্পন্ন লোক, এবং তাদের সেই কোয়ালিটি বা ক্যাপাসিটি আছে বলে আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা মনে করি ভোক্তাদের পক্ষ থেকে। তো এইটা যদি করা যায় আর কি, এবং এখানে যদি আমরা যেটা বলছি যে রেশনের সিস্টেম যদি করা যেতে পারে, আগে যেটা ছিল আমাদের, সেটা যদি করা যায়, তাইলেও কিন্তু ভোক্তা পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে যে মানুষগুলি কম বেশ কিছুটা হলেও উপকৃত হবে, এবং মানুষ এটা আশাও করে। বর্তমান সরকারের কাছে মানুষ এরকম একটা আশা করতেছে। বর্তমান সরকার ভাই যেটা বললেন আর কি, যে যদি আমাদের বিদেশ থেকে যে আমাদের টাকা পাচার হয়ে গেছে যেগুলি, এগুলি যদি আনার কোনো ব্যবস্থা করা যায়, যদি এটা খুব কঠিন ব্যাপার আমি মনে করি না, তো ইচ্ছা করলে সরকার যদি সরকারকে সহযোগিতা করে এবং এই ধরনের যোগ্যতা সম্পন্ন লোক এখানে আসেন, তারা যদি সে ধরনের কোনো ব্যবস্থা নেয়, আর সরকার বাজার মনিটরিং যেটা, এটা কিন্তু আসলে আমরা বাজার মনিটরিং যেভাবে করার দরকার, সেভাবে একমাত্র ভোক্তা অধিদপ্তর ছাড়া আর কারোই কিন্তু বাজারে মনে করেন কৃষি অধিদপ্তর আছে, মৎস্য প্রাণী সম্পদ আছে, বিএসটি আছে, যার যেভাবে করার দরকার সেভাবে কিন্তু সেইভাবে করা হচ্ছে না বলে আমরা ভোক্তারা মনে করি আর কি। এইগুলি যদি মানুষের এগুলি করতে পারে আর কি, তাইলে কিন্তু একটা পর্যায়ে আসবে এবং ভোক্তারা কিছুটা হলেও স্বস্তি পাবে বলে আমরা মনে করি। জি, আমরা একটু ব্যাংকিং খাত নিয়ে আলোচনা করতে চাই। আশরাফ আহমেদ গত সপ্তাহে সিপিডি এক সংবাদ সম্মেলনে বলেছে যে 3rd এবং 4th জেনারেশনের বাংলাদেশের ব্যাংকগুলোকে তারা বলেছে ক্লিনিক্যালি ডেড, আর ইসলামী ব্যাংকগুলোর কথা বলেছে মুমূর্ষু অবস্থায় আছে। তো আসলে ব্যাংক খাতে আমরা তো এই অনিয়ম, অব্যবস্থাপনার অভিযোগ দীর্ঘদিন ধরে শুনছি, আপনাদের আসলে অভিজ্ঞতা কি? দেখুন, আমি আসলে সিপিডির গবেষণাপত্রটা দেখেছি, বাট সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আমাদের আহসান মনসুর সাহেব, উনি আসলে অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ একজন অর্থনীতিবিদ এবং ব্যাংকিং এক্সপিরিয়েন্সও আছেন ওনার ডিরেক্টলি। উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন, আমি যদি সেটাতে ফেরত যাই, উনি কিন্তু স্পেসিফিক্যালি বলেছেন যে এই যে ব্যাংকগুলোতে যেখানে যেখানে দুর্নীতি হয়েছে, যেখানে যেখানে এই ধরনের অর্থ পাচার হয়েছে, হয়েছে, এটা আসলে ক্রিটিক্যালি আইডেন্টিফাই করতে হবে। এই আইডেন্টিফিকেশন প্রসেসটা আসলে আপনি ক্রেডিট অডিট ছাড়া এটা ফিজিবল হয় না, এটা সম্ভব না। এবং যেই কারণে আমি মনে করি যে আসলে ঢালাও মন্তব্য করাটা একেবারেই উচিত না। দেয়ার আর নাম্বার অফ ব্যাংকস যেখানে সিরিয়াস প্রবলেমস আছে, এবং আমি এগ্রি করি কিছু কিছু ব্যাংক ক্লিনিক্যালি ডেড, মানে ক্লিনিক্যালি ডেড তো আসলে ব্যাংকের ক্ষেত্রে বলা যায় না। বেসিক্যালি আপনার নন পারফর্মিং লোনস আর ফার ইন এক্সেস অফ টোটাল একুইটি বেস। তার মানে হচ্ছে টেকনিক্যালি এটা কমপ্লিটলি ব্যাংকরাপ্ট। আপনি যদি আজকে ব্যাংকটাকে বিক্রি করতে চান, আমাকে যদি বলেন যে এই ব্যাংকটা কিনতে হবে, ভ্যালুয়েশন উড বি নেগেটিভ।
যে আপনি যদি আমাকে এটা দিতে চান তাহলে আপনাকে আরও কয়েক লক্ষ কয়েক হাজার কোটি টাকা ইকুইটি দিতে হবে। নাও এই সিনারিওতে এটা কিন্তু অ্যাক্রস দ্য ব্যাংকিং সিস্টেম এই ঘটনাটা সত্যি না। আপনি যদি দেখেন যে আমরা কিন্তু গত বছর বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্টেই জানি যে আমরা 60% অফ দ্য 10% অফ টোটাল ব্যাংক পোর্টফোলিও যেটা ব্যাড ডেট ইজ কনসেন্ট্রেটেড অন 10 ব্যাংকস। এটা হচ্ছে নোন এনপিএলস। ইনফ্যাক্ট আপনার এখানে আরেকটা টক শোতে আমরা বলছিলাম যে দের আর টু কাইন্ডস অফ নন পারফর্মিং লোনস, দের আর নোন এনপিএলস অ্যান্ড দের আর আননোন এনপিএলস। আননোন এনপিএলসটা কত আমরা কেউ জানি না। গভর্নর সাহেব আমাদেরকে একটা ইন্ডিকেশন দিয়েছেন যে এটা হয়তো বা টোটাল সিস্টেমের 25%। এগেইন আমরা কিন্তু মার্কেট থেকে জানি যে এই যে প্রবলেম এরিয়া ব্যাংকস যেটা, এটা কিন্তু 60টা ব্যাংকের প্রবলেম না। এগেইন এটা আমরা জানি যে সেন্ট্রাল ব্যাংকের গত বছরের রিপোর্ট আইডেন্টিফাইড 12টা ব্যাংক প্লাস আরও 10-12টা ব্যাংক, এই মোটামুটি 24-25টা ব্যাংকের মধ্যেই কিন্তু রডটা খুব সিরিয়াস অ্যামাউন্টে আছে। তার বাইরে যে কোনো প্রবলেম নেই তা কিন্তু না। ভালো ব্যাংকগুলো, ডিসেন্ট ব্যাংক যেগুলো আছে, দে হ্যাভ ডিসেন্ট লেভেল অফ ম্যানেজেবল প্রবলেমস। কিন্তু এই ব্যাংকগুলোর আসলে যেখানে আমি বলবো যে আউটরাইট লুণ্ঠন করা হয়েছে, যে মানে কোনো কাস্টমারও চিনে না, কোনো নাম ঠিকানা নেই, নাম ঠিকানা বানিয়ে লোন দিয়ে ওটা টাকাটা বের করে নিয়ে যাওয়া হয়েছে, এই জাতীয় অপকর্ম যেখানে হয়েছে, ওখানে আসলে আপনাকে খুব এই পার্টিকুলার গ্রুপটাকে আইসোলেট করে আপনার স্টার্ন অ্যাকশন বাংলাদেশ ব্যাংকে নিতে হবেই। আচ্ছা, এখানে আমি একটা আশার কথা বলি, সিস্টেমের 25% ব্যাড ডেট যদি হয়, এটা কিন্তু আমরা আগেও দেখছি। মানে আপনাদের মনে আছে কিনা জানি না, মিড 90s-এ আর আর্লি 90s, আমি যখন ক্যারিয়ার শুরু করি তখন কিন্তু ব্যাংকিং সিস্টেমের টোটাল এনপিএল রেশিও এরকমই ছিল, 25-30% কিন্তু ছিল। পুরোটা যে সবসময় ডিসক্লোজ থাকতো তা না। আচ্ছা, সেই আমাদের একটু যদি ব্যাকগ্রাউন্ডে যাই, সেই প্রবলেমটা আমরা ওভারকাম করেছি কিভাবে? কারণ তার পরের 15 বছরে, মিড 90s থেকে 2010-15 পর্যন্ত এই সময়টাতে, এবং তারপরেও কিন্তু অ্যাকচুয়ালি গত 25 বছর 30 বছর ধরে ব্যাংকিং সিস্টেমের সাইজ কিন্তু বেড়ে গেছে বহুগুণ, কিন্তু এনপিএলের প্রপোর্শনেরটা মাঝখানে অনেকখানি কমে এসেছিল। তো আমরা যদি এইভাবে বলি যে আজকের যে ব্যাড ডেট আছে, ব্যাংকিং সিস্টেম যদি আগামী 5 বছরের মধ্যে 5 গুণ হয় তাহলে, এবং এই ব্যাড ডেট যদি না বাড়ে, তাহলে এটা 25%টা 5%-এ নেমে আসবে। সিম্পল অঙ্কের হিসাব। এটা হচ্ছে সার্ভাইভাল স্ট্র্যাটেজি। কিন্তু আবার এখানে আরেকটা ব্যাপার আছে, আপনি যদি যারা এই ধরনের, এটার একটা বড় অংশ আসলে অপারেটিং লস আসবে, বিকজ আমরা যেটা সবসময় চিন্তা করতে মানে ভুল বলি যে অনেক কিছুই রিপোর্ট করা হয় যে নন পারফর্মিং লোন। এটা নন পারফর্মিং লোন না, টাকাটা ফ্রড করে বের করে নিয়ে যাওয়া হয়েছে। ইট হ্যাজ বিন টেকেন আউট ইউজিং এ ট্রেড ফ্রড কিংবা অন্য কোনো ধরনের ফ্রড। ওইটা তো আসলে অ্যাসেটও ক্রিয়েট হয়নি, ওটা আসলে লোনের আন্ডারলাইন কোনো অ্যাসেট নেই, ওটা আপনি অ্যাসেট রিকভারি করতে পারবেন না, ওইটা আপনাকে স্টোলেন মানি রিকভারিতে মেথডে যেতে হবে। সো ওইটা তো করতেই হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কতখানি সাকসেসফুল হবো, এইটাই হচ্ছে কি এলিমেন্ট দেখার বিষয়। আসলে ডক্টর এ কে এম মতিনুর রহমান, আপনি খেলাপি ঋণ নিয়ে কিছু যোগ করতে চাচ্ছিলেন? না, আমি ধন্যবাদ আপনাকে। আমি একটু যোগ করতে চাচ্ছি। উনি যে কথাগুলো বলছেন সেগুলো আমি ওনার সাথে একমত, তবে একটু সহজ করে আমি একটু বলতে চাই। সাধারণ দর্শকরা অনেক একটু সহজ কথাই আসলে অনেক সাধারণ মানুষরা যারা জানতে চায় আর কি। তো এখন দেখুন, হুমায়ুন সাহেব বলেছেন কার্ড বিতরণ, যেটা রেশনিং সিস্টেমের কথা বলেছেন আগের প্রসঙ্গে। আমি মনে করি যে কার্ড যে বিতরণ করা হয়েছে, এটি হচ্ছে আপনি বলছেন যে আপনার সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামে। সোশ্যাল সেফটি নেট গভর্নমেন্টের অনেকগুলো প্রোগ্রাম ছিল, এবং আপনি লক্ষ্য করবেন যে এটার যে ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ এটার যে এক্সিকিউশনটা, এটা কিন্তু বড় ধরনের একটা বৈরিতা তৈরি করেছে। অর্থাৎ যারা পেয়েছেন তাদের পাওয়ার কথা ছিল না। এটা যদি আপনি খুব কিন অবজারভার হিসেবে দেখেন, তাহলে কিছু অভিযোগ আছে অনেকগুলো। আমি ব্যক্তিগতভাবে এর উপর একটা রিসার্চ করেছি, এবং সেখানে এই জিনিসগুলো আমরা ফাইন্ড আউট করেছি। সেখানে কিন্তু যার পাওয়ার কথা সে পেয়েছে, কিছু যার পাওয়ার কথা সে পায় নাই, আবার পাইতে গেলেও তাকে কিন্তু অর্থ দিতে হচ্ছে, এরকম ঘটনা আসছে। কিছু কিছু ক্ষেত্রে রাইট। এখানে যেটি ব্যাংকিং সিস্টেমের যে কথাগুলো উনি বললেন, তার সাথে আমি একটু যোগ করি। আপনি দেখবেন যে অতি সম্প্রতি একটা তথ্য আসছে পত্রিকায়, বিশেষ করে যুগান্তর পত্রিকায়, 4 লাখ কোটির কম নয় এরকম আপনার খেলাফি ঋণ রয়েছে। খেলাফি ঋণ, তার মানে এটা একটা বড় অঙ্কের মানে অ্যামাউন্ট। এই খেলাপি ঋণ যেটা উনি বলছেন যে এটা আসলে সুনির্দিষ্ট কোনো ব্যবসা প্রতিষ্ঠান দেখিয়ে কিন্তু এই ঋণগুলো দেওয়া হয় নাই। একটা হচ্ছে খেলাপি ঋণ যারা নিয়েছে তারা তো খেলাপি রয়েছেন, আর ব্যাংকগুলো যে আপনার এই যে এখন যেটি বলা হচ্ছে যে প্রায় ডেট 8টা ব্যাংকে একীভূত করে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে।
আপনি দেখবেন যে এই ব্যাংকগুলো তৈরি করার বিগত দিনে যেটি করা হয়েছে, ব্যাংকগুলো ওভারনাইট অনেকগুলো ব্যাংকে অনুমোদন হয়েছে। ফলে আপনি এই জায়গাতে যেটি হয়েছে সেটি হচ্ছে যারা ঋণ গ্রহণ করেছেন তারা কিন্তু প্রপার আপনার ব্যবসা প্রতিষ্ঠান দেখিয়ে কিন্তু করেন না, একটা ফেক জিনিসগুলো যেটা আসছে বিভিন্ন নামে বেনামে বেনামে। ফলে এই অর্থগুলো তো কোনো না কোনোভাবে কিন্তু এখান থেকে চলে গেছে। ফলে ব্যাংকিং সেক্টরটা এখন খুব ভার্নারেবল একটা পজিশনে। যারা ব্যাংকিংয়ের সাথে জড়িত তারা আরও ভালো এই বিষয়গুলো জানেন, যারা ট্রানজেকশন করেন। করণীয় কি এখানে আমি যেটা মনে করি, দেখুন আমার যদি বাৎসরিক ইনকাম হয় 5 লক্ষ টাকা, তা আমার সোর্স অফ ইনকাম থাকবে, সুনির্দিষ্ট হবে। আমি যদি বাৎসরিক ইনকাম 5 লক্ষ টাকার বিনিময়ে যদি আমার প্রপার্টি তৈরি করি আমি 20 লক্ষ টাকা, তাহলে এই 15 লক্ষ টাকার উৎসটা কোথায়? আপনি যদি এটা খুব মনিটরিং করেন তাহলে সহজে আইডেন্টিফাই করা সম্ভব। তা আমি যেটা মনে করি যে সমস্ত ফেক ইনফরমেশন দিয়ে ব্যাঙ্কগুলো ঋণ নিয়েছে, এই ব্যাংকিংয়ের সাথে যারা নিয়েছেন তারাই একমাত্র বেনিফিটেড তা না, এর সাথে জড়িত কিন্তু ব্যাংকিং সেক্টর রয়েছে, যারা দিয়েছেন তারা, রাইট। এবং বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, যেটি এটা সবচেয়ে মনিটরিং করার একমাত্র অথরিটি, এবং সেখানেও কিন্তু এই অর্থগুলো লাপাত্তা হয়েছে, এরকম রিপোর্ট আমরা দেখেছি যে ব্যাংক থেকে এই অর্থগুলো গিয়েছে। এখানে খুব সহজেই বাংলাদেশ ব্যাংক যদি এই জিনিসগুলো মনিটরিং করেন, আমার মনে হয় যে এদেরকে খুব সহজেই আইডেন্টিফাই করা সম্ভব। এবং এখন যে জিনিসটি সেটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার, এটি আসলে আপনার পলিটিক্যাল কোনো গভর্নমেন্ট না, বাট তাদের হাতে সময় কতটুকু আমি জানি না। তবে এই স্বল্প সময়ে মানুষের প্রত্যাশা তাদের প্রতি অনেক বেশি, যেহেতু লম্বা একটা সময়ের ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে ওনারা আসছেন, এবং ওনারা যারা বসেছেন ওনারা খুব এফিশিয়েন্ট, এবং তাদের ট্র্যাক রেকর্ড অত্যন্ত আপনার গ্লোরিয়াস। আমার বিশ্বাস যে এটি যদি আন্তরিকভাবে এই জায়গাতে তারা কাজ করেন, জনগণের একটি সমর্থন তাদের কাছে থাকবে এবং জনগণের আস্থাটা ফিরে আসবে। অর্থনীতিটা এটা কিন্তু বেশি কাজ করে আপনার মানুষের আস্থা অর্জন করার, বুঝতে পেরেছি। আমরা আশা করব যে দুই একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল নিলেই কিন্তু এটা সম্ভব। আর এখানে এই কথা দিয়ে শেষই করতে চাই, দেখুন অর্থনীতি নিয়ে আমরা যতই আলোচনা করি, আমার মনে হয় এটি তো গুরুত্বপূর্ণ একটা ইস্যুস, কোনো সন্দেহ নেই। এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু একটা নিরাপত্তার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, যেটি সবচেয়ে বেশি দেয়া, কারণ অর্থনীতির সাথে নিরাপত্তার একটা অতপ্রতভাবে সম্পর্ক রয়েছে। আমি মনে করি সেই বিষয়টিও তারা গুরুত্ব বুঝতে পেরেছি। হুমায়ুন কবির ভূঁইয়া, দুর্বল ব্যাংকগুলোর ক্ষেত্রে মানে গ্রাহকদের এক ধরনের উদ্বেগ আছে, মানে সেই জায়গাটা আসলে আমানতের সুরক্ষার একটা ব্যাপারও চলে আসে। মানে সরকারের কাছে আসলে প্রত্যাশা কি আসলে গ্রাহক বা ভোক্তাদের? এটা সরকারের কাছে যেটা বললেন আর কি ভাই, এটা তো একবারে পরিষ্কার যে নামে বেনামে যে টাকাগুলি বের হয়ে গেছে আর কি, এই টাকাগুলি খুব বেশি লোকে কিন্তু এই টাকাটা নিচ্ছে না, তাদের সংখ্যা খুব একটা বেশি না, কিছু লোককেই কিন্তু এই টাকাটা করছে। এই টাকাটা ব্যাংকে যদি ফেরত আনার একটা ব্যবস্থা করা যায় যে কোনোভাবে, আমরা কথা বলি যে মামলা করে দেন, মামলা করে দিলে পরে যারা এই টাকাটা লুটপাট করে আর কি, যারা এই টাকাটা তারা একটা সুযোগ পায়, বরং তারা মামলা মোকদ্দমা না করে তাকে আটকে রেখে টাকাটা কীভাবে ফেরত আনা যায়, তার কোথায় কি অ্যাসেট আছে, ওই অ্যাসেটটা সে কোথায় রাখছে বা টাকাটা কীভাবে আছে তাকে ওইভাবে রাখার দরকার। তার নামে মানে মামলা করে দিলেন, আমাদের মামলার তো আপনার বুঝেন যে মামলার যে জটিলতাটা, তো এ থেকে তারা একটা সুযোগ পায়। সেই জায়গাটাও কি আমরা একটা সংস্কার প্রত্যাশা করতে পারি না? সেই জায়গাটা সংস্কার করা দরকার আছে। আমরা যখনই প্রথমে শুনলাম যে আমাদের হলমার্ক যে টাকাটা নিয়ে গেল আর কি, হলমার্কে মামলা মোকদ্দমা দিয়ে আমরা মিডিয়া সহ আমরা নিজেরাও সহ আর কি, যে তাদেরকে আইনের আওতায় পরে দেখতে তার পিছনে আরও ব্যয় বাড়ছে, বরং তাকে আটক রেখে তাকে সরকারের নজরদারিতে রেখে যদি তার যে ব্যবসাটা যেখানে গেছিলো সেই ব্যবসাটা করে যদি তাকে টাকাটা আনার ব্যবস্থা করে দেওয়া হতো, তাহলে দেশের এটা ব্যাংকগুলো ব্যাংক উপকৃত হইতো এবং দেশও এই অবস্থার মধ্যে যেত না আর কি। তো এইটা করার দরকার আছে আর কি। তাকে শুধু আমরা মামলা দিলে পরে সেই মামলা কখন তার সাজা হবে না, এটা তো আমাদের অন্যায় করলে মামলা তো অন্যায়ের জন্য তো মামলা হবে অবশ্যই, কিন্তু তাকে আটক রেখে তার সম্পদের দিয়ে তাকে টাকা আনা যাবে। যেমন ইভেলি, যেমন আমরা বলছেন ইভেলি দেখলাম যে ভোক্তা অধিদপ্তরে তাকে তার দিনের পর দিন 24 মাস জেল খাটছে, এতে তাকে দেখা গেছে যে তার অ্যাকোমোডেট করে বলেছে আমরা টাকাটা আমরা কোথা থেকে আনতে পারে, এবং সে যখন বললো যে আমি টাকা কিছু ফেরত দেবো এবং তার কাছে করছো, সে 15 লক্ষ টাকা দেখা গেলো যে ফেরত দেওয়া হলো। তো আমি দেখলাম এই সিস্টেমটা যদি করতো, ব্যাংকে থেকে যারা হলমার্কের টাকা যারা নিয়ে গেছিলো তারা তো সে টাকা একাই তো সব টাকা নিয়েছে না, কিছু কিছু টাকা তো এটার সাথে আরও যারা জড়িত তারাও পাইছে। এইটা যদি এইভাবে ব্যবস্থা করা হতো, এটা আমার দিস ইজ মাই
আমার অপিনিয়ন আর কি, এটা আমার নিজস্ব অপিনিয়ন আমি বলি, তাইলে কিন্তু আমি যেটা ব্যক্তিগত মনে করি, তাইলে কিন্তু টাকাটা সেইভাবে আউট হয়ে যেতে পারে না, বিদেশে চলে যেতে পারে না, মানে বাইরে আপনি যেতে পারে না। টাকাগুলো উদ্ধারের টাকা উদ্ধারের বিষয়ে, ব্যবস্থাটা করা নাই দরকার, ব্যবস্থা তারপরে করার তার কথা বলছেন। অপরাধের জন্য তার সাজা হবে, শাস্তি হোক, কিন্তু টাকা উদ্ধারের ব্যবস্থাটা করতে হবে, এটা বুঝতে আমরা পেরেছি। মনে আসলে আমাদের হাতে সময় নেই। আপনাদের তিনজনকে ধন্যবাদ স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমরাও আশা করছি অর্থনীতির চ্যালেঞ্জগুলো উতরে ভালো কিছুর দিকেই যাবে, এই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। আমাদের অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।